ওখানে ফিজিওলজি একটা পার্ট থাকে, আরও অ্যানিম্যাল যে পার্টটা জুলজি পার্ট, এরকম পুরো পার্টটাই রয়েছে। পুরো পার্টটার মধ্যে এই ডিপ্লোমা ইন ডায়েটেটিক্সটা, যেটা অনলি মানে ডায়েটেটিক্সের ওপরই মেনলি জোর দিয়ে, বাট সবই থাকে। তো যেমন নিউট্রিশন, কেমিস্ট্রি, তারপরে যেমন লাইফ সায়েন্স তো থাকেই পার্ট, তারপর বাকি যেমন ডায়েটের মাধ্যমে রোগীকে যেটা সুস্থ করা সেটাকে আমরা বলি মেডিকেল নিউট্রিশন থেরাপি। নমস্কার, আমি রনিত দাস। ইতিকথার আসর চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের অতিথি আসন অলঙ্কৃত করবেন লিপিকা দি, একজন পেশায় ডায়েটিশিয়ান। তার কথা শুনবো। নমস্কার দিদি। নমস্কার। প্রথমেই যে কোশ্চেনটা করব, ডায়েটিশিয়ান কেন? আরও তো অনেক রকমের পেশা ছিল, এই পেশাটাকে তুমি বাঁচলে কেন? ছোটোবেলা থেকেই যখন আমাদের একটা সাবজেক্ট ছিল জানো, লাইফ সায়েন্স, তো আমি জীবন বিজ্ঞান পড়তে খুব ভালোবাসি। তো শরীরের ওখানে ফিজিওলজি একটা পার্ট থাকে, আরও অ্যানিম্যাল যে পার্টটা জুলজি পার্ট, এরকম পুরো পার্টটাই রয়েছে। পুরো পার্টটার মধ্যে আমার ফিজিওলজি পার্টটাই তখন ভালো লাগতো। তো ফিজিওলজি ভালো লাগতে লাগতে তারপরেই আমরা যখন মাধ্যমিক দিই, তারপরেই 11-12-এ আমাদের একটা চুজ করার পালা থাকে, সায়েন্স, এদিক ওদিক, আর্টস, কমার্স। তো তখনই নিউট্রিশন সাবজেক্টটা একটা নতুন, তখন আমাদের সময় ওটা খুব বেশি পুরনো নয়, জাস্ট নতুন এসছে। আর সেখানে ভালো লাগা একটা থাকলে অলরেডি ফিজিওলজির জন্য, তাই জন্যই ওই ব্যাপারটাকে প্রথম চুজ করেছি ওখানেই, মানে ওই মাধ্যমিকের পরই। তো ওখানে 11-12 তখন ওই নিউট্রিশন নিয়ে শুরু হলো। তো আমাদের যেটাকে বায়ো সায়েন্স বলে, আমার ছিল বায়ো সায়েন্স। তো সেখানে যেমন আমাদের শুধু নিউট্রিশন নিলে হয় না, তার সাথে কেমিস্ট্রিও থাকতে হয়। তো যেমন নিউট্রিশন, কেমিস্ট্রি, তারপরে যেমন লাইফ সায়েন্স তো থাকেই পার্ট, তারপর বাকি যেমন ইংলিশ, এগুলো থাকে, বাংলা ইংলিশ। এই হচ্ছে প্রথম শুরু। এবার ঠিক আছে, 11-12 পড়া হলো, তখন ভালো লাগছে না, আমি নিউট্রিশনে হায়েস্টও পেয়েছি। তো যা হয়, ভালো লাগা থেকে খুব ভালো র্যাঙ্ক। তারপরে হচ্ছে যখন আমাদের বিএসসির সময় আসে, যেখানটায় একদম অনার্স টপিক তোমায় চুজ করতে হবে। আমাদের অপশান ছিল আমরা জুলজির দিকে বা ওইগুলোর দিকেও যেতে পারতাম, কিন্তু তখনও যথারীতি ওই ভালো লাগা নিউট্রিশন, আবার তারপরে তাতেই বিএসসি, তারপরে আবার তাতে এমএসসি, তারপরেও এমএসসির পরেও মনে হলো আরও জানবো। তারপরে আবার ডিপ্লোমা ইন ডায়েটেটিক্স, আমাদের অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, যেখান থেকে আমি এমএসসি করেছি, ওখান থেকে আবার এই ডিপ্লোমা ইন ডায়েটেটিক্সটা, যেটা অনলি মানে ডায়েটেটিক্সের ওপরই মেনলি জোর দিয়ে, বাট সবই থাকে, ওটা আবার করা আরও 1 বছর। এভাবেই ডায়েট, এই শব্দটার আক্ষরিক অর্থটা কি? ডায়েট হচ্ছে, যদি সংজ্ঞাটা যদি জানতে চাই, যে ডায়েট সংজ্ঞা ওইভাবে মানে এই ডায়েট হচ্ছে তুমি রোজ যে খাবারটা খাচ্ছ সেটাই তোমার রোজকার, ওটাই তোমার ডায়েট। এইবার ধরো কেউ আর শরীরকে ঠিক রাখার জন্য আমরা যে ডায়েটটা, মানে রোজকার আমাদের এনার্জির জন্য আমরা যে খাবারটা রেগুলার বেসিসে খাই, ওটাই ডায়েট। এইবার ডায়েট হচ্ছে, কেউ মনে হয় হেলদি ডায়েট খাবে, হেলদি ডায়েট, হেলথ কনসিয়াস, সেটা আমার ডায়েটটা আরও রোজকার খাবারটাকে আমি হেলদি করে তুলবো, হেলদি ডায়েট। এইবার ধরো কেউ ওয়েট রিডাকশানে আছে, তাকে রিডিউসিং ডায়েট। কেউ ওয়েট গেইন করতে চায়, ওয়েট গেইন ডায়েট। কেউ কোনো রকম ধরো অসুস্থ রুগী, তার সেই রোগের ওপর ভিত্তি করে তার আবার সেই রকম ডায়েট, সেটাকে আমরা এখন আবার একটা টার্ম রয়েছে, আমরা বলি ডায়েটের মাধ্যমে রোগীকে যেটা সুস্থ করা সেটাকে আমরা বলি মেডিকেল নিউট্রিশন থেরাপি। সেটা আরেকটুখানি মেডিকেল ব্যাপার সেখানে আরও রয়েছে। সেইখানে কি ওই তোমার যে পেশা, ওটা কি টোটালটাই মেডিকেলের মধ্যে, টোটালটা নিয়েই? আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, আমার পুরোটাই মানে তোমার এই শুধু এই রোগা মোটা এই ব্যাপার নিয়ে আমার নয়। আমার ক্লিনিক্যাল যেহেতু নিউট্রিশনিস্ট, আমাদের পুরোপুরি পেশা, যেরকমভাবে আমাদের রুগী আসে, আমাদের রুগী অনুযায়ী কাজ করতে হয়। আর আমি এখন ডায়াবেটিস এডুকেটর হিসেবেও কাজ করছি। আমাদের শুধু সেখানে শুধু অন্যান্য এই শুধু কে আমার হার্ট পেশেন্ট, কে আমার কিডনি পেশেন্ট, কে আমার ডায়াবেটিক পেশেন্ট, এরকম। তার মধ্যে ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে আমার সব থেকে বেশি। আর সেই ডায়াবেটিক পেশেন্টের মধ্যে তাদের ইনসুলিনও নিতে হয়, সেটাকে গাইড করাও আমার একটা কাজ। আচ্ছা, এটা তো গেল একটা রকম। এবার আসি, একটা সাধারণ মানুষ সারাদিনে কী ধরনের খাবার খেলে তার সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে? আমরা এখন দেখছি যে চারিদিকে পাড়ায় পাড়ায় বিরিয়ানির দোকান, এখন গরম পড়েছে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, বাচ্চারা তো একদম এটাতে চাইবেই এটা।
তো করার নেই। কিছু করার নেই। তো সেদিক থেকে দাঁড়িয়ে তাদের জন্য যদি একটা কিছু টিপ দাও। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে যদি বলতে চাও, হ্যাঁ, চারদিকে হাতছানি অনেক বেশি, বিশেষ করে সন্ধেবেলার দিকে। সন্ধেবেলা সব দেখবে ফুচকার দোকান খুলে যায়, সব যে কোনো মানে জাঙ্ক ফুডের দোকান আছে, সব সন্ধ্যের ওই 4-5টা এই টাইমটা হচ্ছে মেন টাইম। আর ওই টাইমটায় আমাদের সবার খুব একটা খিদে পাওয়ার দেখবে টেন্ডেন্সি আছে। আমরা মোটামুটি 2টোর মধ্যে বা 3টের মধ্যেও যাদের লাঞ্চ হয়ে গেল, বা অফিসে যাদের ওয়ার্কিং 1টা থেকে 3টে, এটাই আমি ধরছি লাঞ্চ টাইম। আমাদের এখানে একটু লেটই সবার। সেটা হয়ে যাওয়ার পরে দেখা যায় অফিস থেকে ফিরতে অনেকের বাজে 8টা। এটা আমরা খুব পেশেন্ট যখন দেখছি প্রচণ্ড ফেস করি, তার বাড়ি ফিরতে 8টা, 8:30, 9টা। সেই মানুষটার কিন্তু সন্ধেবেলা খিদে পাবে। সন্ধেবেলা যখন খিদেটা পাবে কিন্তু সে বাইরের খাবারটাই চুজ করবে। এই জায়গাটায় দাঁড়িয়ে তখন আমরা পেশেন্ট থেকে বা এমনি নর্মালও যারা রয়েছে সাধারণ মানুষ, তাদেরকেও আমরা, এটা সবার ক্ষেত্রে দেখা যায়, যারাই পেশায় আছে তাদেরও খুব দেখা যায়, এমনকি বাড়ির মহিলা বা বাড়িতে রয়েছে বা পরেও সন্ধেবেলা একটুখানি কিছু আনাই খাই, এটা রয়েছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বাইরের পেশেন্টদের বলি একটু ছোলা ক্যারি করো, ছোলা ভাজা হোক, মাখানা পাওয়া যায় এখন, তারপরে মিক্স সিড, নানান রকমের মেশানো সিড পাওয়া যায়, এগুলো সব শুকনো। আর যাদের সুগার সেরকম কিছু নেই, তারা চিড়ে ভাজা, চিড়ে মুড়ি, এরকম হালকা খই, এরকম হালকা টাইপের মুরগি কিছু ক্যারি করতেই পারে। তো ওই রকম টাইপের একটা হালকা খাবার সন্ধ্যেবেলা নিজেদের রাখতে হবে। যে ছাতুগুলো খেতে পারবে সে ছাতুগুলো খাবে। তো এইটুকু হচ্ছে সন্ধ্যের খাবার হিসাবে আমি বলতে পারি। আর যে বাচ্চাদের হাতছানির কথা বলছো, বাচ্চাদের বোঝানো খুব ডিফিকাল্ট। তো তুমি ওভাবে খুব জেদিও হয় কয়েকজন, আবার কয়েকজন বোঝালে হয়তো বুঝবে। তো এরকমভাবে চলেছে, আমাদের কাছেও আসে, মানে ওইটুকু টাইমে হয়তো মা বাবাকে কথা বলতে দিচ্ছে না, সেই রকম শুরু করেছে। আর আমাদের থাইরয়েডের পেশেন্টটা অনেক বেশি। থাইরয়েডের বাচ্চারা যদি থেকে থাকে, হাইপোথাইরয়েডিজম, আমরা বাইরের খাবার, ময়দা, অনেক কিছু বারণ করি তাদের। তো তাদেরকে বোঝাতে হয় সুন্দর করে। তো অনেকে বুঝে যায়, আবার অনেকে খুব ইয়ে হয়। সেক্ষেত্রে আমরা বলি বাচ্চাদেরকে ওই রকম টাইপেরই দেখতে সাবস্টিটিউট বাড়িতে দিতে। এবার সেটার জন্য ধরো কি করবে, ধরো কেউ প্রোটিন বার বাইরেও কিনতে পাওয়া যায়, তো বাইরেরটা না দিয়ে প্রোটিন বার বাড়িতেও বানাতে পারে। যেমন ধরো এই আমরা বিভিন্ন ধরনের রাগি বা বিভিন্ন ধরনের এই যেগুলোকে আমরা সিরিয়ালস বলছি, ওটসও রয়েছে তার মধ্যে, ওই রকম কিছু সিরিয়ালস দিয়ে তার মধ্যে যদি কেউ খেজুর বা এরকম কিছু অ্যাড করে, তার সাথে এই নাট, আলমন্ড, ওয়ালনাট, এগুলো দিয়ে মিক্স করে, এটা কিন্তু ভালো একটা প্রোটিন বার হতে পারে। আর এগুলোকে একটুখানি বাচ্চারা একটুখানি র্যাপার ট্যাপার পছন্দ করে, তো যদি একটু র্যাপার কিছু একটুখানি দিয়ে মুড়ে ওদেরকে একটু দেওয়া ঠাওয়া যায়, খেয়ে নেয়, ওগুলোকেই ক্যান্ডি হিসেবে খেয়ে নেয়। তো ওই রকম টাইপের একটু জিনিস একটু মানে মডিফাই করতে হবে। আর চিপস তো বাইরেরটা না দিয়ে যদি খুব খেতে চায় বাড়িতেই ভালো তেলে ভেজে দিই। ওদের তো তেলের খুব রেস্ট্রিকশন নয়, মানে যেটুকু থাকে দেবো না বাইরেরটা, বাড়ির ফ্যাট, বাড়ির অয়েলগুলো আমরা দিতে পারি, তো বাড়িতে বানিয়ে দেবো। তো যে কোনো কিছু চাইলেই বাড়িরটা আগে সাজেস্ট করতে হবে। হোমমেড ফুড বাচ্চাদের জন্য সবসময় প্রেফারেবল। এই দুটো হচ্ছে মেন জায়গা। এই কাজের কথা বললে যে রাত্রিরে 8টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, বহুজন আছে 10টাতেও বাড়ি ফেরে। হ্যাঁ, এবং তারা সকালেও যাচ্ছে ঠিক ওরকম 8টা, 8:30, 9টা, প্রায় 12 ঘন্টার ওপর বাড়ির বাইরে। একজন এরকম সাধারণ সুস্থ মানুষের দিনে কতবার খাওয়া উচিত এবং কি পরিমাণ দেখে দেখে খাওয়া উচিত? হ্যাঁ, এটা যদি বলি, এটার একটা প্যাটার্ন আছে। এটা শুধু কোনো রুগীদের জন্য না, এটা আমাদের সবার জন্য। কারণ এটা থেকে আমাদের দেখেছি যে গ্যাসের প্রবলেম, কার হজমের প্রবলেম, কার অত্যধিক শরীর বেড়ে যাওয়া, এই জন্যই এটা জিজ্ঞেস করা। ইভেন ব্রেকফাস্ট স্কিপ করা। হ্যাঁ, স্কিপ করা। দেখো, মেন আমাদের মেজর, আমাদের ইন্ডিয়ান আমরা যেরকম ডায়েট খাই তাতে হচ্ছে মেন 3টে মিল আমাদের। একটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, একটা হচ্ছে আমাদের লাঞ্চ, একটা হচ্ছে আমাদের ডিনার। কিন্তু এই 3টের মাঝখানে 2টো আমাদের স্ন্যাক্স টাইম। একটা হচ্ছে ধরো আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে হচ্ছে একটা মিড মিল, যেটাকে আমরা মিড মর্নিং স্ন্যাক্স বলি। আরেকটা হচ্ছে ধরো আমাদের লাঞ্চ আর ডিনারের মাঝখানে, যেটা হচ্ছে আমরা ইভিনিং স্ন্যাক্স, যেটা হচ্ছে সন্ধ্যেবেলার একটা হালকা টিফিন, যেটা আমরা জাঙ্ক করে ফেলছি। এই হচ্ছে আমাদের টোটাল 5টা মিল, তার মধ্যে 2খানা স্ন্যাক্স আর 3টে মেজর মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এটা সবাইকে আগে বুঝতে হবে। এবার ব্রেকফাস্ট ধরো কখন করা উচিত, এবার সবার অফিস টাইম আছে, কেউ বাড়িতে আছে, বাড়ির এমনকি আমরা কাজ করতে গিয়ে দেখেছি বাড়ির হাউসওয়াইফরাই সব থেকে লেটে ব্রেকফাস্ট করে, সব থেকে লেট 11টা 12টা, কোনো টাইমের ঠিক নেই। কারণ সারাদিন সবাইকে অফিসের কাজে দিয়ে একবার তার হাজবেন্ড যাচ্ছে, একবার তার ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে,
তো এই করে কি হচ্ছে, তার সব কিছু দিয়ে দিয়ে তার বাজে হচ্ছে 11টা-12টা। তো এই জায়গাটা খুব খারাপ। আমরা সবাইকে বলি আপনি যখন ঘুম থেকে উঠে পড়ছেন সেই টাইমের অন্তত 2 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করতেই হবে। এবার কেউ যদি 9টায় ওঠে সে নিশ্চয়ই 11টায় করবে না, সে একটু আগে আগেই তাকে করতে হবে। এই হচ্ছে ব্যাপার, মানে 2 ঘন্টার মধ্যে অবশ্যই ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট হচ্ছে দিনের একটা মেজর মিল, যেটা হচ্ছে আমরা খুব বাজেভাবে নেগলেক্ট করি আর খুব হালকা কিছু দিয়ে একদম ওটাকে করে দিই যে হয়ে গেছে, কিন্তু নয়। ব্রেকফাস্ট হচ্ছে সারা দিন, মানে আমরা রাত থেকে সেই যে পুরো একটা আমাদের ফাস্টিং চলছে সেটাকে আমরা ব্রেক করছি ব্রেকফাস্ট দিয়ে। মানে বুঝতে পারছো জিনিসটা কতক্ষণ খালি পেটে থাকার পর, প্রায় অনেকের ক্ষেত্রে মানে 10 ঘন্টা 8 ঘন্টা মানে হচ্ছে, আরও বেশিই হচ্ছে। তো সেখানের মিলটা পরিপূর্ণ হতে হবে। সেটা হতে হবে শুধু একটা কার্বোহাইড্রেট খেয়ে নিলাম বা একটা প্রোটিন, একটা ডিম সেদ্ধ, এটা নয়। সেটাকে ব্যালেন্সড হতে হবে। আমরা ব্যালেন্স ডায়েটে এবার যদি আসি, তার মধ্যে আমাকে সিরিয়াল রাখতে হবে একটা, মানে আমার ওটস হতে পারে, রুটি হতে পারে, এরকম একটা কিছু চিড়ে মুড়ি খইও যাদের ডায়াবেটিস না থাকে তারাও রাখতে পারে সেটা। সেই সিরিয়ালটা, তার সাথে একটা যে কোনো প্রোটিন রাখতে হবে। এবার সকালে কেউ ডিমের প্রোটিন নিতে পারে, এগ প্রোটিন, কেউ যদি মনে করে কোনো রকম ছাতু বা এগুলো কিছু অ্যাড করতে পারে, ভেজিটেরিয়ান হলে কেউ দই অ্যাড করতে পারে, দুধ অ্যাড করতে পারে। তো প্রোটিন হিসাবে একটা কিছু রাখতে হবে, এদিকে এটা রাখতে হবে। এবার তার সাথে ফল, স্যালাডও রাখতে পারে, বা কেউ যদি চিল্লা বানায় সেখানে সবজি ইনক্লুড করে বানাতে পারে, অসুবিধা নেই। এই হচ্ছে মেন। তার সাথে নাট ঠাটও রাখতে পারে। এখন সকালে ঘুম থেকে উঠে একটা ডিটক্স ওয়াটার খাওয়ার মানে সবার মধ্যে খুব টেন্ডেন্সি এসে, তো যে কোনো ডিটক্স ওয়াটার হতে পারে, চিয়া সিড হতে পারে, আমরা ডায়াবেটিস দেখে মেথি ভেজানো জল বলি, জিরের জল, ঠিক আছে, যে কোনো একটা কিছু খেতেই পারে সে। তো সেই রকম টাইপের একটা ডিটক্স ওয়াটার, তারপরে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরেই ফলটা, যেটা আমরা বলছিলাম, ফল ব্রেকফাস্ট ইনক্লুড না করে ওই যে ব্রেকফাস্ট আর লাঞ্চ, ফলটা নিয়ে আমি আসছি। ফলটা নিয়ে যেটা মাঝখানে আমরা প্রেফারেবল টাইম, এটা তো গেল তোমার ভাষায়। হ্যাঁ, আমরা ছোট থেকে শুনেছি খালি পেটে জল, ভরা পেটে ফল। সত্যি কি তাই যে খালি পেটে কেউ ফল খাওয়া যায় না? খালি পেটে, একদম খালি পেটে ফল খেলে, তুমি যেই মাত্র একটা কথা বললে যে হজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, সেই পেশেন্টদের আমরা খালি পেটে ফল দিতে পারি না। এই জায়গাটা একটা আটকে যায়। আর খালি পেটে ফলটা কেন দেবে, অলরেডি বডি অ্যাসিডিক হয়ে যায়, মানে ওরা অ্যাসিডিটি আরও বাড়াবে, যেখানে আরও প্রবলেম বাড়তে পারে। আগে একটা মেন খাবার দেবো যেটা কিনা অ্যাসিডটাকে নিউট্রালাইজ করবে, তাই জন্য একটা ব্রেকফাস্ট। তার 2 ঘন্টা পরে আমরা বলি ফল খেতে। ব্রেকফাস্ট লাঞ্চের ওই যে মাঝখান টাইমটা বললাম, ওটাই সব থেকে বেস্ট টাইম। মিড মর্নিং হচ্ছে ফলের জন্য। আবার একদম ভরা পেটে ফল খেলেও কী হয়, নিউট্রিশন অ্যাবজর্পশনটা আমাদের কম হয়, ওই জন্য খুব ভরা পেটেও ফল দরকার নেই। ওই ব্রেকফাস্ট লাঞ্চের মাঝখানের গ্যাপ টাইমটা সব থেকে বেস্ট। এবার অনেকের সবসময় সবার এক টাইমে হবে না, অনেকে বিকেলের দিকে পছন্দ করে, সেখানেও আমি বলবো লাঞ্চের খেয়ে উঠেই ফল খাওয়াটা ঠিক নয়, একটু 1-1.5 ঘন্টা যাক, তারপরে খেলো। এই হচ্ছে মেন দুটো টাইম। অক্ষয় কুমার একটা ইন্টারভিউতে বলেছে যে তিনি সূর্যাস্তের পর কোনো খাবার খান না। আমাদের যারা সাধারণ মানুষ অনেকেই এটাকে মেনটেন করে সূর্যাস্তের পর খাবার খাওয়া মনে করে, যেহেতু উনি একজন সেলিব্রিটি বলেছেন তার শরীর ফিট রাখার জন্য। আমার প্রশ্ন সেইখানে না, আমার প্রশ্ন হচ্ছে ঘুমানোর কতক্ষণ আগে খাবার খাওয়া উচিত, বা খাবার খাওয়ার পর কতক্ষণ পর ঘুমানো উচিত? মোটামুটি আমরা যেটা ধরি 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা গ্যাপ দিতেই হবে। খাবার রাত্রিবেলা খেয়ে উঠে 2 ঘন্টা, 1.5 ঘন্টাও হতে পারে, যার সময় বুঝে। কেউ যদি রাত্রির এখন এসে 12টায় খেয়ে, আমি তাকে বলবো না 2টো অবধি জেগে থাকতে, তাকে আমরা চেষ্টা করবো যে আগে করো, কিন্তু তার কাছে কোনো অপশান নেই, সে নাইট শিফট করে, তখন মেনে নিতে হবে। কিন্তু আদারওয়াইজ এমনি 2 ঘন্টা আমরা বলি। এবার অক্ষয় কুমারের ব্যাপারেও যদি বলি, তিনি কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। হ্যাঁ, তিনি কিন্তু সূর্যাস্তের পর, কিন্তু উনি সূর্যাস্তের পর কিছু খান না, ভালো কথা, মানে ওটা ঠিক আছে, কিন্তু উনি তারপরে ঘুমিয়ে পড়েন। উনি হয়তো 8টাতেই ঘুমিয়ে পড়েন, তো উনি 6টায় খেয়ে উনি যদি 8টায় করে, সেটা খারাপ তো নয়, ঠিকই আছে। কিন্তু আমাদের সবাই যদি রাত্রি 12টায় ঘুমোই আর সন্ধ্যে 6টার পরে কিছু না খাই, অ্যাসিডিটির প্রবলেম দেখা দেবে, খুব কমন, আর ইনডাইজেশন দেখা দেবে। ইভেন আমাদের ডায়াবেটিক পেশেন্ট থাকলে, আমাদেরকে তো ডায়াবেটিক একটা নিয়ম আছে জানো তো, যদি স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট মিল্ক, আমাদের ছোট ছোট করে ফ্রিকোয়েন্টলি খাবার দিতে হয়। সেখানে রাত্রির অনেকের ক্ষেত্রে রাত্রিবেলা ডিনারের পরেও 2 ঘন্টা পর শোয়ার আগে একটা হালকা সাফার, একটা কিছু ড্রিঙ্ক, কিছু একটা দিতে হয়, দুধ হোক, একটা স্যুপ হোক, এরকম ক্ষেত্রেও কিছু কিছু জনকে দিতে হয় যদি হাইপোগ্লাইসেমিয়া হওয়ার টেন্ডেন্সি থাকে।
তো এই হচ্ছে এই ব্যাপারটায়, ওটা অত সিম্পলি বলে দেওয়া যায় না যে ডিনারের সূর্যাস্তের পর কিছু খাওয়া যাবে না। কার লাইফস্টাইলটাই হচ্ছে আসল লাইফস্টাইল। এখন তো খুব প্যাটার টার্ম আমাদের লাইফস্টাইল মডিফিকেশান। তো লাইফস্টাইল কার কীরকম তার উপরই পুরোটা ডায়েট প্যাটার্ন বলো আর রেগুলার অ্যাক্টিভিটি বলো ওখানে ডিপেন্ড করবে। আমাদের বাঙালি বাড়িতে প্রায় অধিকাংশ বাড়িতে একটা মানে রয়েছে যে খাওয়া দাওয়ার পর, রাত্রে খাওয়া দাওয়ার পর মিষ্টি খাওয়ার একটা রেওয়াজ রয়েছে। একদম। এবং সেটা কতখানি ক্ষতি, বা যদি ভালো দিক থাকে ভালো দিকও। আমি বেসিক্যালি দেখেছি যেদিনকে আমি মিষ্টি আগে যখন আমি খেতাম, খাওয়ার পর আমার ঘুম পেত। আচ্ছা, বৃষ্টি হওয়ার পর ঘুমের কতটা আমি বলতে পারবো না, মানে হতে পারে কোনোরকমভাবে কিছু। এটা অনেকের ক্ষেত্রে অনেক রকম। এটা আবার অনেকে বলে মিষ্টি খেলে আমার ঘুম চলে যায় রাত্রিবেলা। আমার এক বন্ধু ছিল, সে পড়তো রাত্রিবেলা, জেগে পড়তো, মিষ্টি খেয়ে নিত, বলছে মিষ্টি খেলে পরীক্ষার পড়াটা আবার ভালো করতে পারি, ঘুমটা কেটে যায়। তো এটা প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল, এটা বলতে পারবো না। তবে কি হয়, রাত্রিরে মিষ্টি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ওই ব্রাশ ট্রাশ আমরা করলাম না, এটা একটা খুব সিম্পলিভাবে হচ্ছে দাঁতের একটা প্রবলেম হয়। যখনই তোমরা এরকম বা চিনি বা এই জাতীয় স্টার্চ জাতীয় খাবার খাই, দাঁতে লেগে আঠার মতো করে ওটা পরে গিয়ে দাঁতেরও প্রবলেম করতে পারে। এটা একটা টপিক রয়েছে। আরেকটা হচ্ছে রাত্রির বেলায় না খাওয়াটাই ভালো। রাত্রিবেলা আরও কয়েকটা জিনিস না খাওয়া ভালো, সেটা হচ্ছে ননভেজ। আমরা খাই, সবাই খাই, কিন্তু রাতের দিকে ননভেজ আইটেমটা অ্যাভয়েড করা, ইভেন রাইস অ্যাভয়েড করা। রাইসও রাতের দিকে খুব, যদি এখানে একটা ছোট্ট জিজ্ঞেস করে কোশ্চেন ঢুকিয়ে দিই, সেটা হচ্ছে রাত্রে আমরা তো সারাদিন ভারী খাবার খাচ্ছি, রাত্রের খাবারটা আমরা কতখানি হালকা বা ভারী দিকে যাবো, এটা আমি বলছি। এটা যেটা বললাম যে রাত্রির দিকে একটু এই ধরনের যেগুলো একটুখানি বেশি ফ্যাট, বেশি কার্বস, সিম্পল কার্বস, বিশেষ করে চচ্চড়িয়ে সুগার বাড়াবে, ওগুলো আমাদের গ্লুকোজ লেভেল বাড়ায়, তার সাথে ফ্যাটও রয়েছে ওর মধ্যে। তো ওরকমভাবে মিষ্টিগুলো মানে ইজিলি মানে হজম, রাত্রিবেলা সবসময় আমরা ইজিলি ডাইজেস্টেবল জিনিস খাবো, যেটা আমার তাড়াতাড়ি হজম হয়ে যাবে, কোনো রকম ইনডাইজেশনের প্রবলেম থাকবে না। আর রাতের মিল সবসময় কম হতে হবে, এটা আমি আসছি। তো এই গেল মেন জিনিসটা, এইসব জিনিসগুলো রাত্রিবেলা একটু অ্যাভয়েড করা ভালো। মিষ্টি খেতে হবে, সুগার পেশেন্টরাও মাঝে মাঝে মিষ্টি খায়, তোদেরকে বলা হয় যে ব্রেকফাস্টের সঙ্গে বা লাঞ্চের এগুলোর সঙ্গে না খেতে, ওই মাঝখানের কোনো গ্যাপে অল্প করে একটু খেলে ইচ্ছা হলে খেতে পারে। তো রাত্রির বেলা সেটা কোনোভাবেই নয় তাদের ক্ষেত্রে। আর নর্মাল মানুষ, আমাদের তো কিছু নেই, হেলদি রয়েছে, তাহলেও আমরা রাত্রিরটা বারণ করবো, ঠিক আছে? এমনি সারাদিনেও সে যে কোনো একটা টাইমে, খুব রেয়ারলি, ফ্রিকুয়েন্টলি নয়, হলেই হলো, মাঝে সাঝে খেতে পারে। আর মিল প্যাটার্ন যেটা বলছো যে কোয়ান্টিটি ওয়াইজ এই যে বললাম, ব্রেকফাস্ট সব থেকে ইম্পর্টেন্ট। ব্রেকফাস্টটা আমাদের নর্মালি বেশি হওয়া উচিত। ভারী খেতে হবে, একদম ভারী খেতে হবে ব্রেকফাস্ট। ওই যারা অফিস বেরিয়ে যায় না, সকালে ভাত খেয়ে বেরোয়, ওটা হচ্ছে একদম ঠিকঠাক। তারপরে লাঞ্চটা হতে হবে ব্রেকফাস্টের থেকে একটু কম, আর ডিনারটা হতে হবে লাঞ্চের থেকেও কম। আর আমাদের হয় উল্টোটা, ব্রেকফাস্ট হয় এইটুকু, লাঞ্চ হয় অনেকটা, ডিনার ওই লাঞ্চের মতোই বা হয়তো অ্যাভারেজ এরকম হয়। তো এই হচ্ছে এই জিনিসটার প্যাটার্ন। ইভেন স্ন্যাক্স অনেকের ক্ষেত্রে এত হয়ে যায়, ইভিনিং স্ন্যাক্স আর রাতের ডিনার স্কিপ হয়ে গেল, আর ব্রেক রোল খেয়ে নিলেই তো হয়ে গেল, রাতে আর কিছু লাগবে। আর যেটা বলছিলে ব্রেকফাস্ট স্কিপ করাটা চারদিকে, এটা অনেকে যারা ওবেসিটি, আমরা এই টপিকটা যদি এখন আসি, ওবেসিটি বা ওভারওয়েটে ভুগছে, ওজন অনেক বেশি, তারা অনেক সময় ভাবে যে ব্রেকফাস্ট সকালটা বাদ দিয়ে দিলাম, দিনে একবারই খাবো, সে গিয়ে একদম লাঞ্চ করব 2টোর সময়, সারাদিন না খেয়ে রয়েছি। এবার সেটা যে সবার অনেকের ক্ষেত্রে ওয়েট গেইনও করে দেয়, মানে ওটা বাজেও হয়। এবার অনেক সময় যারা ইন্টারমিটেন্ট করছে ডায়েট, সেটাও অন্যরকম, সেখানে একটা ইন্টারভেল থাকে, কিন্তু সেই ডায়েটটা কিন্তু মানে অনেক দিন টানা চলে না, সেটা খুব কদিনের জন্য করতে হয়, এবং অ্যাডভাইস ভালো কারোর থেকে নিয়েই করতে হয়। নিজেরা যেন কেউ না করে, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট, যে কেউ না জেনে যেন, যেরকমভাবে ক্রাশ ডায়েট হচ্ছে চারদিকে, আমরাও খুব মানে সবাই এরকম হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় দেখছে যে এই খাচ্ছে, খেলে শরীর ঠিক আছে, এবং তাকে দেখা যাচ্ছে কিছুদিন পর সে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাচ্ছে, তার প্রেশার লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কারোর মানে অ্যাডভাইস না নিয়ে ব্যাপারটার দিকে না যাওয়াই ভালো। মানে আর কত দিনের জন্য ডায়েট করলেই হয় না। হেলদি ডায়েট একটা ঠিক আছে, যেটা আমি বললাম, এরকম একটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, এরকম একটা স্যালাড, একটা পার্ট রাখবে, কীভাবে অ্যারেঞ্জ করতে হবে, প্লেটটা আমি বলে দিলাম।
কিন্তু সেটা তো নর্মাল সবার জন্য, কিন্তু কেউ মনে করছে এবার ওটাকে আমি আরও রিডিউসিং ডায়েটে আসবো। সেক্ষেত্রে অবশ্যই কারোর অ্যাডভাইস নিতে হবে, কারোর আন্ডারে থেকে সুপারভিশনে ব্যাপারটা করতে হবে, এবং ডায়েটটা কতদিনের জন্য হবে। এক একটা ডায়েট এক একটা টাইম শিডিউলের জন্য হয়, অনেক টাইমের বেশি টানা করে যেতে পারবো না আমরা, চাইলেও সে পারে না করতে। অনেক রকম মানে নিউট্রিয়েন্টস লস, অনেক কিছু হতে পারে, অ্যাবজর্পশন কম খাবারে ওরকমভাবে সব কিছু হয়ে যায় না, ফ্যাট লস হলো, অন্য দিকের প্রবলেম এসে যেতে পারে। তো ওই রকম কারোর সুপারভিশনে ব্যাপারটা করতে হবে। আর চারদিকে যেভাবে মানে ওই সোশ্যাল মিডিয়া বা এখান থেকে আমরা বলি কোয়াক, সে চারদিকে এরকম এসে গেছে, তো আমাদের এখানে ওই জায়গাটা মেনটেন করা খুব মুশকিল হচ্ছে। তাই জন্য আমরা বারবার বলি কারোর থেকে অন্তত জেনে যে কিনা ওই শুধু সোশ্যাল মিডিয়ার ওপর মানে ভিত্তি না করে যেন ব্যাপারটায় না এগোনো হয়। ডক্টরও আজকাল রেকমেন্ড করছে, ডাক্তারিয়ান এত ক্লিনিক আছে, প্রপার জায়গা আছে, সেখানগুলোতেও তারা ভিজিট করতে পারে, এটা সবার কাছে রিকোয়েস্ট। তো জায়গা অনেক আছে, একটু জেনে শুনে, ইভেন আপনার নিজের ডক্টরকে যারা দেখাচ্ছেন, কোনো শারীরিক প্রবলেমে ভুগছেন, ডক্টরকে জিজ্ঞাসা করুন, ডায়েটিশিয়ানের কথা, সেই আপনাকে জানাতে পারবে। ক্লিনিকগুলোতে যান, তারা জানাতে পারবে। শুধু অনলি সোশ্যাল মিডিয়াতে ভিত্তি করে না এগোতে। একজন সাধারণ মানুষের, আমি যদি বিএমআইটা যদি জানতে চাই, 5 ফুট থেকে 6 ফুটের মধ্যে, এর একটা তুমি বলে দাও যে তার হাইটের সাথে ওয়েটের কি। হ্যাঁ, 5 ফুট 6 ফুট বলে ব্যাপারটা নয়, আমাদের বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা হচ্ছে আমাদের, আমরা বলি নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট বা নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেসমেন্ট। আমাদের একটা প্রথমেই চ্যাপ্টার থাকতো এটা, নিউট্রিশনাল স্ট্যাটাস আমরা কী করে অ্যাসেস করব। তো তারই কিছু প্যারামিটার থাকে, তার মধ্যে আমাদের এই বিএমআই একটা প্যারামিটার। এবার এই বিএমআই প্যারামিটারটা হচ্ছে আমাদের বের করতে গেলে সবার আগে আমার সেই মানুষটির হাইট জানতে হবে আর ওয়েট জানতে হবে। সেইটার উপর ভিত্তি করেই আমি সেটা বের করতে পারবো। হাইট পার মিটার স্কোয়ার আর ওজন, এই দুটো জিনিস আমার শুধু লাগবে, দিয়ে আমরা ক্যালকুলেট করে যেটা বেরোয়, ওজনটা লাগবে কেজিতে আর হাইটটা মিটারে করবো, মিটারে স্কোয়ার করতে হবে, দেন ওটা ডিভাইডেড হয়। এবার এই যে জিনিসটা রয়েছে, এইটা ফর্মুলায় ফেলে বের করে আমরা ধরো যেই অ্যামাউন্ট মানে রেজাল্টটা পাবো, সেটা যদি 23-এর মধ্যে হয়, 18-র নিচে হলে আমরা বলি আন্ডার ওয়েট, আর 18 থেকে 23 অবধি যদি হয় আমরা সেটাকে বলতে পারি, এটা আমি তোমাকে পয়েন্টে আছে, আমি তোমাকে একবারেই বলছি, মোটামুটি 23 ধরো, তো এটা অবধি যদি বলি সেটা হচ্ছে আমরা তাকে নর্মাল বলতে পারবো। আর যেখানে 23 ক্রস করে যাচ্ছে সে 29 অবধি আমরা তাকে ওভারওয়েট বলি, আর অ্যাবাভ 30 মানে সে ওবেস। এবার ওবেসেরও ক্যাটেগরি রয়েছে, টাইপ 1, টাইপ 2, ক্যাটেগরি 1, 2 এরকম ছিল, লাস্টে একদম 40-এর ওপর হয়ে গেলে আমরা মরবিড ওবেস বলে দিই। আচ্ছা, এই হচ্ছে সেখানকার ভাগটা। তো আমাদের বিএমআই সবার টার্গেট হবে, সবাই সবার হাইট জানে, সবাই ওয়েট জানে, তো এই ক্যালকুলেশনটা করে নিয়ে সবাই দেখতে পারে যে আমি এই 18 থেকে 23-এর মধ্যে এলাম কি এলাম না, যে যেরকম উপরে বা নিচে আছে সেই অনুযায়ী হবে। এই তো গেল একটা। আমাদের সারা দিনে কত পরিমাণ প্রোটিন বা কত পরিমাণ ক্যালোরি সেই ধরনের খাবার খাওয়া উচিত? কত পরিমাণে যাচ্ছি না, পরিমাণ তো মানে আমাদের অলরেডি মানে দেওয়া রয়েছে, যে মেপে খায় না, মেপে দেখো বলছি, একটা আমাদের অলরেডি থেকে দেওয়াই রয়েছে একটা প্রোটোকল, যেটা হচ্ছে আমরা বলি আইডিএ, ডায়েটারি অ্যালাউয়েন্স। আমাদের সেটা হচ্ছে ডায়েটারি অ্যালাউয়েন্স অলরেডি দেওয়া রয়েছে। এবার সেখানে বয়স অনুযায়ী দেওয়া রয়েছে, ধরো ছোটো থেকে একদম 0 দিন থেকে একদম 6 মাস অবধি যেমন বাচ্চা ব্রেস্ট ফিডিং করবে সেটার দেওয়া নেই, 6 মাসের পর থেকেই বাচ্চার কেমন কী রিকোয়ারমেন্ট, তারপরে তোমার 1 থেকে 3 বছর, 3 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 12, তারপরে আবার তোমার যেই 18-র পর থেকে, এই পুরো ব্যাপারটা অলরেডি সবার দেওয়া রয়েছে। মানে আমরা বলি আইডিয়াল ওমেন, আইডিয়াল ম্যান, এরকম ধরে পুরো দেওয়া রয়েছে, রেফারেন্স ওম্যান, রেফারেন্স ম্যান ধরে এইরকম যে পুরোটা দেওয়া রয়েছে। তুমি তার মধ্যেই তোমার কত ক্যালোরি কার কতটা, যেমন তার মধ্যে আবার একটা ভাগ রয়েছে, যেমন যারা কঠোর পরিশ্রমীদের একরকম, আমরা যেমন সিডেন্টারির মধ্যেই পড়ি, মডারেট আর হেভি, এই 3টে ভাগে ক্যালোরি রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে। তো স্বাভাবিক আমাদের থেকে যারা বেশি পরিশ্রম করে, এই ধরো চাষি, তাদের সেই রকম মানে তাদের অনেক বেশি কার্বোহাইড্রেট বা প্রোটিন সব কিছুরই চাহিদা বেশি।
এইবার ধরো নর্মাল যেটা একটুখানি রিক্সা চালানো, ওই টোটো, টুকটাক একটু মানে যারা একটুখানি কাজের মধ্যে ভালোই কাজ করে, মডারেট আমরা বলতে পারি, তাদের থেকে আবার একটু কম। আর আমরা যারা সিডেন্টারি, আমরা হচ্ছে স্বল্প পরিশ্রমী, আমাদেরটা আরও কম। তো এইরকমভাবে অলরেডি একটা ছক দেওয়া রয়েছে। তার মধ্যেও বলতে গেলে ক্যালোরি কতটা লাগবে এই করতে গেলে, এটার আমরা একটা পার্সেন্টেজ বলতে পারি। যে ধরো ডাক্তারও অনেক সময় আমাদের এখন মেপে দিচ্ছেন, যারা আমরা কোনো রকম ডিজিজ পার্সেন্ট রয়েছে, ধরো কার্ডিয়াক প্রবলেম বা ডায়াবেটিক প্রবলেম, আমরা যদি ওয়েট বেশি থাকে তাদেরকে আমরা 1200-র মধ্যে বেঁধে দিই, 1200 কিলো ক্যালোরির মধ্যে, তারা মেপে খাবে। তারপরে হচ্ছে ধরো কারোর সেরকম ওয়েটের প্রবলেম নয়, নর্মাল রয়েছে, আমরা 1400 থেকে 1600-র মধ্যে মেপে দিয়ে দিলাম, ডিজিজ কন্ডিশনে বলছি। আর যারা নর্মাল, তারা তাদের রিকোয়ারমেন্ট মতো, চেহারা মতো, সে মানে কেউ ওয়েট রিডিউসিংয়ের ব্যাপার তো নেই, নর্মাল, সে নর্মাল খাবার দাবার খেতে পারে। এবার সেই যে ক্যালোরিটা রয়েছে, সেই ক্যালোরিটা একটা ভাগে হয়। আমাদের যে ডায়েট প্যাটার্ন, তার মধ্যে আমরা 60 to 70% খাই হচ্ছে কার্বোহাইড্রেট, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 60-র মধ্যেই। তারপরে বাকিটা আমরা 12 বা 15% হচ্ছে প্রোটিন তার হবে, আর বাদ বাকি 25% ফ্যাট হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যালকুলেশন। এরপরে যদি তুমি বলো যে ওই যে ডায়েট প্যাটার্নটা তো আমি ভেঙে দিলাম, আর প্লেট মেথড, এইটুকু মোটামুটি আমরা যদি নর্মালি যখন হেলদি আমরা অ্যাসপেক্টে নিজেদের ডায়েট প্ল্যান করছি, এইটুকু মাথায় রাখলে আমাদের হয়ে যাবে। এবার চলে আসি, অনেকে বিভিন্ন স্পোর্টসের সাথে যুক্ত, সেটা জিমও হতে পারে। এখন জিমটা প্যাশনেটিক চলে গেছে। হ্যাঁ, পুজো অবধি করবো, তারপর পুজোর পর বন্ধ করে দেবো, আবার সামনের বছর থেকে নিজেকে তৈরি করা। সেদিকে দাঁড়িয়ে বহুজন আছে এই যে পুজোর এই সময়টা খাবার রেস্ট্রিকশান একেবারে চলে যায়, সে বিরিয়ানি খাচ্ছে, সে বিভিন্ন অ্যালকোহল বা এসবের দিকে চলে যাচ্ছে। এটা শরীরকে কতখানি ক্ষতি করছে? মানে তুমি বলতে চাইছো আমরা একটা ডায়েট যে ভেঙে যাচ্ছে, সেটা শরীরের কতখানি কি ক্ষতি করছে? তার আগে সে মোটামুটি কতদিন মানে রয়েছে, বলতে পারছো মাসের পর মাস সে ডায়েটেই রয়েছে। আচ্ছা, সেটাতে তো তার একটা হিউজ ক্ষতি করবে। কিন্তু অ্যালকোহল বা এই স্মোকিং ড্রিঙ্কিং, এটা একটা ব্যাড হ্যাবিট, এটা সবার ক্ষেত্রে আমরা বারণ করব। এটার কোনো ভালো দিক নেই, তো এটা অবশ্যই ক্ষতি করবে, আর এটা অ্যাভয়েড করতেই হবে, এটা আমি বলছি। আরেকটা দিকে যেটা বলছো, জাঙ্ক খাওয়া দাওয়া, ওই যে বাজে খাবার দাবার খাচ্ছে। এবার যে তোমার এই 3 মাস অনেক বেশি ভালো ডায়েটে রয়েছে, ভালো সব কিছু ধরো ফলো করেছে, তার ক্ষেত্রে ওই কদিনের জাঙ্ক খাওয়াটা যতটা না ক্ষতি করবে, যে রেগুলারে করছে আরও ওরকম খাচ্ছে, তার ক্ষেত্রে আরও বেশি ক্ষতি করবে। এইটা একটা পার্থক্য বলতে পারি। যে আমরা বলি যে রেগুলারলি মানে ফলো করছে, সে যেমন চিট ডে তো একটা হয়, সেরকম ওরকম মাঝে সাঝে একটা ওরকম যদি করেও না 1 সপ্তাহ, তার ক্ষেত্রে হয়তো অতটা হার্মফুল হবে না। তবে আমি ব্যাড হ্যাবিটটার কথা বলছি না, সেটা অবশ্যই বাদ দিতে হবে, ওটা অবশ্যই ক্ষতি করবে, ওটা একটা আলাদাই পার্ট। কিন্তু এই বাজে জাঙ্ক খাওয়াগুলো, সেগুলো কিন্তু যদি সে 3 মাস ধরে করেছে, সে 1 সপ্তাহ করলে এমন কিছু হয়তো ক্ষতি করবে না তখনকার মতো, হয়তো কিছুদিনের পণ্য করবে, কিছুদিন ইনডাইজেশন হবে, কিছুদিন প্রবলেম হবে, কারণ সে ওই হ্যাবিটে এতদিন ধরে মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলো, হঠাৎ এসব বাজে খেলে একটু প্রবলেম হবেই। কিন্তু সেই অর্থে হয়তো করলো না, তারপর আবার সে যদি রুটিনে চলে যায়, দেন ঠিক আছে, ইটস ওকে। কিন্তু যদি সে কনস্ট্যান্ট করছে, পুজোর সময় আরও বেড়ে গেল, একটা টাইমে গিয়ে সে রেজাল্ট পাবে, তার অসুবিধা হবেই, প্রবলেম হবেই, তখন ডক্টর কনসাল্ট করো, এই করো সেই করো। ইভেন ওয়েট গেইন হতে পারে, কারোর ক্ষেত্রে আবার ওয়েট মানে এতভাবে লস হয় ভাবতে পারবে না। মানে বাইরের খাবার সব কিছুই খাচ্ছে, এতটাই বাইরের খাবারের প্রতি, সে সকাল থেকে রাত অবধি বাইরের খাবারই খেতে হয়, হয়তো চাকরি সূত্রে এরকম অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রচুর ওয়েট লসেরও মানে হিস্ট্রি দেখেছি, মানে ওয়েট লস হয়ে যাচ্ছে, মানে সেরকম হচ্ছে না, কেন নিউট্রিশন প্রোটিন ওইগুলো কিছু মানে সাজিয়ে দেওয়া নেই। একটা হোটেলের মিল হয়, তোমার হয় আলুর পরোটা সকালবেলা, তেল চপচপে, দুপুরবেলা ধরো ভাত ডাল এরকমই কিছু একটা বাজে মানে সব তেলের একটা তরকারি। তো মাছ নিলে মাছটাও এভাবে বানানো হবে, সেই মাছের আর কিছু মানে থাকছে না, প্রোটিনটা নষ্ট হয়ে গেল। আর হচ্ছে একটু ডিম, বাট এই দিয়ে হয়তো হয়ে ওঠে না, বা হয়তো বাইরের ওই খাবার খেয়ে সে এতটা ইনডাইজেশন বা অন্যরকম সমস্যা এতটাই পড়ে গেল যে সেটা অ্যাবজর্পশনই হলো না, তার গায়েই লাগলো না। তো সব রকম, শুধু ওয়েট গেইন নয়, ওয়েট লসও হতে পারে। শেষ করার আগে কয়েকটা জিনিস আমি জিজ্ঞাসা করব।
সেগুলো হচ্ছে জিজ্ঞাসা করবো, মানে ডায়েট তো এখন কার কী পজিশানে আছে বলা সম্ভব নয়, কিন্তু কী কী খাবার সে অ্যাভয়েড করতে পারবে সেগুলো খালি বলে দেওয়া। যেমন আমি হার্ট থেকে শুরু করি। যারা হার্টের পেশেন্ট কী ধরনের খাবার একদমই খাবে না? কী ধরনের খাবার একদমই খাবে না? দেখো, যারা হার্ট প্রবলেমে ভুগছে তাদের মেন জায়গা যেটা একটা অনেক সময় আমরা যেটা মেন সেটা হচ্ছে আমরা তাদেরকে স্যাচুরেটেড ফ্যাট বলে একটা আমাদের পার্ট রয়েছে, যেটা অ্যানিম্যাল ফ্যাটগুলোও রয়েছে, সেগুলোকে আমরা সবার আগে আটকাবো। স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে তোমার এই বাদামগুলো অনেক রকমের রয়েছে, এই আলমন্ড ওয়ালনাটের কথা বলছি না, সেটা ভালো ফ্যাট, বাট এই নর্মাল পিনাট বাদাম থেকে শুরু করে তারপরে তোমার এই মাছের মানে পাকা মাছ আমরা যেগুলোকে বলি, যেগুলো হচ্ছে গিয়ে তোমার এই 1.5 কেজি 2 কেজির ওপরের মাছ, সেই মাছের যে চর্বিগুলো হচ্ছে তৈলাক্ত মাছ আমরা যেগুলোকে বলছি, সেই ধরনের মাছ, রেড মিট, সবার আগে রেড মিট বন্ধ করতে হবে, প্রচণ্ড কোলেস্টেরল লেভেল হাই করে দেয়। এই যে এগুলো হচ্ছে সব স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে পড়ে, তো আমরা এই জিনিসটাকে সবার আগে আটকাবো। এবার আসি বাকি কি একদম ভেজিটেবল অয়েলগুলোকে অনেক খেতে পারবে না, ভাজাভুজিও তাকে না, অয়েলের কনজামশনটাই তাকে কমাতে হবে, তার সাথে স্যাচুরেটেড ফ্যাট একদম রেস্ট্রিক্টেড থাকবে, এই দুটো হচ্ছে মেন পার্ট। তার সাথে সল্ট ইনটেকে তাকে কন্ট্রোল করতে হবে। কিছু কিছু হার্টের প্রবলেম আমাদের এরকম থাকে যেখানে আমাদের জলও রেস্ট্রিক্ট করতে হয়, সবার ক্ষেত্রে এটা নয়, এটাও আমি বলে দিচ্ছি। এই কটা হচ্ছে আমার মেন জায়গা। আর তার সাথে ইনক্লুড কি করব যদি আমি বলি, অবশ্যই ভেজিটেবলস, এগুলো গ্রিন ভেজিটেবলস, সঙ্গে ডায়েটারি ফাইবার যাতে থাকবে, স্যালাড, আমাদের এইগুলোকে বেশি করে, হোল গ্রেন, সেখানে হচ্ছে হোল গ্রেনের মধ্যেই মাল্টিগ্রেনগুলো, ওটস, এগুলোকে ইনক্লুড করো, এটাই মেন। ফল টল মোটামুটি ইনক্লুড হবে। থাইরয়েডের ক্ষেত্রেও কি তাই? থাইরয়েডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মানে গাইডলাইন সেই অর্থে মানে বিশাল কিছু নেই। আমরা ওই ছোটো থেকে পড়ে এসেছি গয়ট্রোজেনাস যে ফুডগুলো রয়েছে, সেই গয়ট্রোজেনাস ফুডগুলোকে বাদ দিতে হবে, যেগুলোতে কিনা গয়টারটা হতে পারে। এবার এই গয়ট্রোজেনাস ফুডের কথা আমি বলছি তোমায়, আমাদের একটা ধারণা ফুলকপি, বাঁধাকপি, শালগম, এইগুলো একদম বাদ হয়ে যাবে। আর হচ্ছে তোমার এই সয়াবিন, এগুলো সব বাদ হয়ে যাবে। এবার যেটা আমাদের অ্যাকচুয়ালি গাইডলাইনে রয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ এগুলো কম খাওয়া ভালো, গয়ট্রোজেনাসের ওই দিকের প্রবলেমটা থাকবে না, গয়ট্রোজেন আইটেম আমরা এলিমিনেট করলাম। কিন্তু কী করতে হবে, আমাদের কাঁচা খাবারগুলোকে একটুখানি রেস্ট্রিক্ট করতে হবে। শশা টশা খাক, ফল টল খাক, যে কাঁচা ছোলা অনেক সময়, তারপরে যে যাদের অনেক থাইরয়েডের লেভেল বেশি আছে, কাঁচা মটরশুঁটি, কাঁচা এগুলো না খেলেই ভালো। এই জাস্ট জিনিসটাই আমি পেশেন্টকে বলি। আর বাদ বাকি তোমার যেটা ময়দা, এগুলো সিম্পল কার্বস বেশি না খাওয়া, এগুলোকে কন্ট্রোল করতে হবে। এবার থাইরয়েডেরও দুটো জিনিস আছে, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট আমরা অনেক বেশি পাই, যেটাতে কিনা ওয়েট বাড়ছে। এবার সেখানে থাইরয়েডের এইটুকু গাইডলাইনটাও তাদের এনাফ নয়, তাদের ওয়েট বাড়ছে, তাদের মেন ডায়েট হয়ে যায় তখন ওয়েট রিডিউসিং ডায়েট, তাকে ওটাই ফলো করতে হয়। এবার চলে আসি সুগার পেশেন্ট। সেটা তো আমার জায়গা। এই দেখো, সুগার পেশেন্টদের ক্ষেত্রে এই যে বললাম, ওই প্ল্যাটার টেকনিকটা মেনটেন করতে হবে। একটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর ওই মাঝখানে দুটো ছোটো মিল এটা সবার ক্ষেত্রেই। আর সুগার পেশেন্টদের ক্ষেত্রে হয়তো আরও বেশি করে, যে এই প্ল্যাটার টেকনিকটা মেনটেন করতে হবে। আর তার সাথে তাদের একটা জিনিস মেনটেন করতে হবে, প্লেট মেথড। সেক্ষেত্রে হচ্ছে স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট মিলের যেটা আমি বললাম, আর তার মধ্যে প্লেটের মধ্যে অর্ধেক পার্ট থাকবে হচ্ছে আমাদের স্যালাড আর শাকসবজি, সবুজ সবজি, আলু নয়, স্টার্চি ভেজিটেবল ওর মধ্যে পড়বে না। আর বাদ বাকি যে অর্ধেক পার্ট থাকবে তার হাফ থাকবে হচ্ছে আমাদের প্রোটিনের কিছু, যেমন মাছ হতে পারে, ডিম হতে পারে, দই হতে পারে, দুধ হতে পারে। আরেকটা যেটা পার্ট রয়েছে সেখানে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কার্বোহাইড্রেট, মানে বাজে বা 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমার কার্বোহাইড্রেট হবে। সেটার মধ্যে আমি ভাত অল্প, বা কোনো সময় রুটি, বা কোনো সময় জোয়ার বাজরা, এগুলো যে মাল্টিগ্রেন আটার কোনো রকম রুটি, এরকম একটা কিছু, কুইনোয়া এখন রয়েছে, এইরকম ডালিয়া, এরকম কিছু একটা ওর মধ্যে অ্যাড করতে পারি। তো এইটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের সবার আগে মাথায় করতে হবে। আর কি খাবো না অ্যাভয়েডের সবার আগে, সেখানে পড়বে চিনি, মিষ্টি, শুধু ওই গুড় বা বাতাসা সেটাও নয়, কিন্তু সেটাও বাদ। আমরা পেশেন্টদেরকে চিনি মিষ্টি বাদ দিয়েছি, সে দেখা গেছে সে গুড় বাতাসা দিয়ে চা করছে, তো সেটা নয়। গুড়, বাতাসা, চিনি, মিষ্টি, পুরো রেঞ্জটাই সিম্পল কার্বস, এগুলো
এগুলো খেলে গ্লুকোজ সঙ্গে সঙ্গে রক্তে বেড়ে যায়, তাই জন্য এই পুরো জিনিসটাই বন্ধ থাকবে। আর তার সাথে সাথে যেমন আমাদের এই রেড মিট বা এই ধরনের জিনিসগুলো বললাম যে কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রেও, যেটা অতিরিক্ত তৈলাক্ত মাছ বা এরকম ফ্যাট, অতিরিক্ত ফ্যাট, সেটা কিন্তু আমরা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও রেস্ট্রিকশানে রাখবো। তার মেন কারণ কি, ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা কারণ আছে। তাদেরকে হয়তো ওটা সুগার বাড়াচ্ছে না, কিন্তু বডির ইনসুলিনটাকে ভালো মতো কাজ করতে দেবে না, তার জন্য কিন্তু সুগার কন্ট্রোল হবে না। তো ইনসুলিন রেজিস্ট্যান্সটাকেও আমাকে বডির মধ্যে কমাতে হবে, যাতে ইনসুলিনটা ঠিকঠাক করে কাজ করে সুগার লেভেলটা কমায়। ইনসুলিন আমরা সবাই জানি যে সুগার লেভেল কমাতে সাহায্য করে। তো সেই জন্য আমরা তৈলাক্ত জিনিসটাকেও, মানে তাদের ক্ষেত্রে যে ওই কার্ডিয়াক পেশেন্টের ওই গাইডলাইনটা এদের ক্ষেত্রেও থাকবে, এটাই। এখন ছোট ছোট বাচ্চা মেয়েদেরও ওই 18-17 পিসিওডি সমস্যায় খুব ভুগছে। সেখানে দাঁড়িয়ে তাদের এই কন্ট্রোল করা, খাবার কন্ট্রোলটা কি তুমি দিচ্ছ? পিসিওডি একটা এখনকারও নয়, এটা অনেক দিন ধরে মোটামুটি হয়ে গেছে, আগে ছিল না। আগে এটা ছিল না, কিন্তু এখন বাচ্চা মেয়েদের যাদের 18 হয়নি তাদেরও এখন এটা খুব দেখা দিচ্ছে। 18 কি মানে একদম পরপরই, মানে জাস্ট তাদের মেন্স স্টার্ট হচ্ছে তার পরপরই এই প্রবলেমটা খুব দেখা যাচ্ছে। এটার একটা রিজন যদি আমরা বলতে পারি, একটা চাইল্ডহুড ওবেসিটি এটার একটা রিজন হতে পারে, যে ছোটো বয়সে খুব বাল্কি ছিল, পরে গিয়ে এরকম প্রবলেমটা খুব আসছে। আর শুধু বাল্কি নাও থাকে, যাদের ওয়েটও নর্মাল, তাদের ক্ষেত্রে অনেক সময় এটা দেখা যাচ্ছে। সেটার ক্ষেত্রে হচ্ছে অনেক সময় জাঙ্ক ফুড, বাইরের খাওয়া দাওয়া, এভাবে এত ময়দা খাওয়া হচ্ছে। ময়দা হচ্ছে মধ্যে থাকে ট্রান্স ফ্যাট, ময়দাটা মোটেই খুব একটা ভালো জিনিস নয়। আর এই প্রত্যেক কটা তুমি জাঙ্ক ফুডের যদি তুমি ভেতরের ইনগ্রিডিয়েন্টসে যাও, এই পিৎজা পাস্তা থেকে শুরু করে, রোল থেকে শুরু করে, তোমার মোগলাই বলো, তোমার চাউমিন বলো, সবেতে কিন্তু তুমি ময়দা পাবে। আর ময়দা হচ্ছে আমাদের ট্রান্স ফ্যাট বাড়ায়। তো সেটাই কি হচ্ছে, অনেক সময় ওভারিতে গিয়ে ডিপোজিট হচ্ছে, সেখান থেকে আমাদের এই ট্রান্সফ্যাটটা থেকেই নানা রকমভাবে পিসিওডির দিকটা আমাদের যাচ্ছে। তো এইটা হচ্ছে বড় জায়গা, হচ্ছে আমাদের জাঙ্ক ফুডটাকে আটকানো। যাই খাবার খেতে হবে হোমমেড খেতে হবে। আর সেখানেও এই ময়দা, সিম্পল সুগার একটা পার্ট। আমরা বলি হোয়াইট জায়েন্ট একটা কথা আছে, যেটা হচ্ছে সাদা দৈত্য। সেখানে আমরা যেটা বলি, একটা হচ্ছে সল্ট ইনটেকও কন্ট্রোল। সল্ট ওরকম বলতেই নুনের স্বাদ, কিন্তু নুনেরও একটা কন্ট্রোলে খেতে হবে, নইলে সেটাও খুব ডেঞ্জারাস হতে পারে। সল্ট আর হচ্ছে আমাদের সুগার, সিম্পল কার্বস। আরেকটা হচ্ছে ময়দা, আরেকটা ওর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ওই খাবার সোডা। বাট ওটা আমরা খুব অনেকে এখন বলে অনেকটাই কমানো হয়েছে, এখন কমই ইউজ হচ্ছে সেটা। এই চারটাকে আমরা হোয়াইট জায়েন্ট বলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই মেনলি জাঙ্ক ফুডটাকেই তাদের ক্ষেত্রে বলবো। চকলেট খেতে পারে? চকলেট খাওয়া, এবার ওই যে বললাম, সে ডায়েটে রয়েছে, প্রপারলি খাওয়া দাওয়া করে, মাঝে সাঝে একাধবার, সেটা আলাদা। কিন্তু সব কিছুই রেগুলারলি বা ওরকমভাবে একটা হ্যাবিটের মধ্যে চকলেট না করাই ভালো। এবার বলে ডার্ক চকলেট ভালো, হ্যাঁ, কিছু পার্সেন্টেজ যেটা বেশি থাকে সেটা কিছু কিছু ক্ষেত্রে খারাপ নয়, খাওয়া যেতে পারে। আর পিসিওডি যাদের কথা বলছো, শুধু ওই জাঙ্ক এটা নয়, তাদের ক্ষেত্রে পিসিওডির সাথে সাথে ওবেসিটিও দেখা যায়। তখন আবার যথারীতি সে ওরকম রিডিউসিং ডায়েট ফলো করবে। আর আরেকটা হচ্ছে পিসিওডির পেশেন্টদেরকে আমরা যেটা মেন বলি, ডায়েট রেস্ট্রিকশান, লাইফস্টাইল মডিফিকেশান, আর তার সাথে হচ্ছে এক্সারসাইজ। তারা এক্সারসাইজ, যোগা, যে কোনো একটা কিছু তাদেরকে করতেই হবে। তার সাথে লাইফস্টাইল, ওই রাত্রিবেলা জাগা, হ্যাঁ না কেন, ওটা হরমোনাল ইমব্যালেন্স একটা। এবার হরমোনটাকে ব্যালেন্স করতে গেলে তোমাকে লাইফস্টাইল আগে ঠিক করতে হবে। টাইমলি শোয়া, ওঠা, খাওয়া, সবটাই, স্ট্রেস লেভেল কমানো, পুরোটাই এর মধ্যে ইনক্লুডেড। এটা অনেক ভাস্ট পার্ট। গল্প করতে করতে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেল। আশা করছি অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আরও যদি কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, আমরা চেষ্টা করব পরবর্তী সময় আবার আসার। আবার আমরা নতুন একটা এপিসোড নিয়ে আবার আসবো। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।